আচ্ছা, আসো মহাফলার উচ্চারণ নিয়ে প্রথমে কথা বলি। মহাফলার উচ্চারণ শব্দের আদিতে মহাফলা যুক্ত হলে সে মহা অনুচ্চারিত। শব্দের আদি কি বুঝছো? জি জি, শব্দের প্রথমে শব্দের শুরুতে যদি মহাফলা যুক্ত হয় সে মহাফলা অনুচ্চারিত, মানে উচ্চারণ হবে না। যেমন স্মৃতি, দেখো এই দন্ত স এর সাথে মহাফলা এসেছে, দেখেছো? দন্ত স এর সাথে কি এসেছে? মহাফলা এসেছে। সুতরাং দেখো এখানে যখন উচ্চারণ করছি তখন কি স্মৃতি উচ্চারণ করেছি, মহাফলা উচ্চারণ করেছি, লেখছি স্মৃতি, তাই না? এই স্মরণ, এই যে মহাফলা এখানে আছে, এই মহাফলা কি এখানে উচ্চারণ হয়েছে? উচ্চারণ হয়নি। আমরা তাহলে এখানে কি পেলাম? শব্দের আদিতে মহাফলা যুক্ত হলে সে মহাফলা অনুচ্চারিত, মানে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। বুঝতে পেরেছে নিয়মটা? জি নিয়মটা স্যার, বুঝতে পেরেছো? শব্দের আদিতে মহাফলা যুক্ত হলে সে অনুচ্চারিত মানে জি উচ্চারণ জি হবে না, সেই মহাফলা উচ্চারণ হবে না। এই যে যে হবে না। মহাফলা যুক্ত হয়েছে, মহাফলা কি উচ্চারণ হয়েছে? স্মৃতি, আমরা কি উচ্চারণ করি? স্মৃতি। তবে একটা কথা আছে, স্মৃতি। হ্যাঁ, এখানে মহাফলা লিখছি কিন্তু উচ্চারণ করছি না। তবে একটা জিনিস হলো, মহাফলা যে বর্ণে থাকে সেই বর্ণকে হালকা, এই বর্ণের সাথে ছিল না, দন্ত স এর সাথে ছিল, এই বর্ণকে হালকা জি নাসিক্য উচ্চারণ দেয়, সামান্য নাসিক্য, অর্থাৎ নাক, নাসিক্য মানে কি? নাক দিয়ে উচ্চারণ হওয়া। নাসিক্য মানে নাক দিয়ে, কিছুটা নাক দিয়ে উচ্চারণ হওয়া। তাহলে এই মহাফলা প্রথম এসেছে, আসার কারণে মহাফলা আদিতে যুক্ত হওয়ার কারণে মহাফলা উচ্চারণ হয়নি, ঠিক স্মরণও তাই। এখন আমরা 2 নম্বর নিয়ম দেখব। শব্দের মধ্যে বা শেষে মহাফলা যুক্ত হলে মহা উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ হয়। আমি আবার বলি, খেয়াল করো। শব্দের মধ্যে এইটা কি বললাম? শব্দের আদিতে, তাই না? এটা শব্দের আদিতে, কিন্তু জি এখানে বলছি শব্দের, জি, শব্দের আদিতে। এখানে বলছি শব্দের মধ্যে বা শেষে। শব্দের মধ্যে বা শেষে মহাফলা যুক্ত হলে সেই মহাফলা উচ্চারিত না হয়ে যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হয়। দ্বিত্ব মানে দুইবার, দ্বিত্ব মানে দুইবার, যে বর্ণের সাথে যুক্ত হয়েছে দুইবার। সেই বর্ণটি দুইবার উচ্চারণ হয়। যেমন এখানে দেখো পদ্মা, ঠিক আছে? পর সাথে দয় মহাফলা আছে, তাই না? প দয় মহাফলা জি আকার, জি, লিখছি আমি পদ্মা। ছদ্মবেশ। হ্যাঁ, পদ্মা লিখছি কিন্তু উচ্চারণ করছি কি? পদ্মা। উচ্চারণ কি করছি? পদ্মা। এই পদ্মা। দয়ের সাথে মহাফলা যুক্ত হয়েছে, তাই এই দটা দেখো দুইবার উচ্চারণ হয়েছে। কিন্তু সূত্র বলছি না, ব্যঞ্জনটি দীপ্ত হবে, ব্যঞ্জনটি দীপ্ত উচ্চারণ হবে, এই যে, তাই না? ব্যঞ্জনটি জি দীপ্ত উচ্চারণ হবে। সেই পদ্মার দয়ের সাথে মহাফলা যুক্ত হওয়ার কারণে দটা দুইবার উচ্চারণ হয়েছে, দটা দুইবার উচ্চারণ হয়েছে। ঠিক তেমনি ভাবে ছদ্মবেশও আছে, ছদ্মবেশ আছে, আত্মীয় আছে, দেখেছো? এখানে লিখছি কি? আত তয় মহাফলা দীর্ঘি অন্তস্থ ইয়, তাহলে কি আত্মীয় মহাফলা এখানে কি উচ্চারণ হয়েছে? আত্মীয়। তয়ের সাথে মহাফলা যুক্ত হওয়ার কারণে ওই তটা দুইবার যুক্ত হয়েছে, দুইবার উচ্চারিত হয়েছে। আর এখানে খেয়াল করো, যে বর্ণের সাথে মহাফলা ছিল সেই বর্ণের উপরে চন্দ্রবিন্দু আছে, এই চন্দ্রবিন্দু দেখছো? এই চন্দ্রবিন্দু আছে, অর্থাৎ চন্দ্রবিন্দু জি মানে এই যে পদ্মা, পদ্মা এখানে এই দয়ের উপরে চন্দ্রবিন্দু আছে, অর্থাৎ একটু নাসিক্য উচ্চারণ দেবে, হালকা একটু নাসিক্য উচ্চারণ হবে। নাসিক উচ্চারণ। হ্যাঁ, নাসিক্য মানে নাক দিয়ে উচ্চারণ হবে, ঠিক আছে? 3 নম্বর জি নিয়ম দেখো। 3 নম্বর, গ উঞ প্র মূর্ধন্য ম
ল এর সাথে মফলা যুক্ত হলে, এই কটা বর্ণ। আগে এইখানে কোনো বর্ণের কথা বলিনি, কিন্তু এইখানে মাত্র শুধু এই কটা বর্ণ, গ উঞ, ট ন, ম, ল এর সাথে মফলা ম যুক্ত, ল এর সাথে মফলা যুক্ত সেই ম রক্ষিত। তো হলে ম রক্ষিত। রক্ষিত মানে কি, এই মটা উচ্চারণ হবে কিন্তু দ্বিত্ব হবে না, মানে আগে যে বর্ণের সাথে যুক্ত হয়েছিল সেই বর্ণটি দুইবার উচ্চারণ হয়েছিল, এখানে বলছে সেই মফলা রক্ষিত অর্থাৎ উচ্চারণ হবে, দ্বিত্ব হবে না। যেমন এই গ এর সাথে মফলা এসেছে, তুমি দেখতে পাচ্ছ? আমি এখানে জি, লাইট লাইট মেরে দেখাই দিচ্ছি। যুগ স্যার দেখুন। এই গ এর সাথে ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই। গ এর সাথে মফলা যুক্ত হয়েছে কিন্তু কি হয়নি, গটা দুইবার উচ্চারণ হয়নি, যুগ্ম, দ্বিতীয় উচ্চারণ হয়নি, যুগ্ম তো হয়নি, কি হয়েছে, যুগ্ম অর্থাৎ মহাফলা উচ্চারণ হয়েছে। যুগ্ম। তোমরা বলো না জন্মদিন, জন্মদিন হয় না? জি জি স্যার। এই দন্ত না এর সাথে, দন্ত না এর সাথে কি এসেছে, ম এসেছে, ম আসার কারণে মহাফলা উচ্চারণ হয়েছে। এই ম, এই সম্মানিত, এই ম এর সাথে ম এসেছে, সুতরাং এই মহাফলা উচ্চারণ হয়েছে। আগে প্রথম সূত্রে আমরা পেলাম কি মহাফলা উচ্চারণ হবে না, তারপরে পেলাম কি মহাফলা উচ্চারণ হবে না কিন্তু যে বর্ণের সাথে উচ্চারণ হবে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে। এবার বলছে এখানে গ উঞ ট মূর্ধন্য ম ল এই বর্ণের সাথে যদি মহাফলা যুক্ত হয় তাহলে সেই মহাফলা উচ্চারণ হবে। তাহলে তিনটে নিয়ম পেলাম, তাই তো? জি স্যার। জি ব্যঞ্জনের মধ্যে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন বুঝো, যেমন কয় তয়, এই একটা যুক্ত ব্যঞ্জন, এই একটা যুক্ত ব্যঞ্জন, এই একটা যুক্ত ব্যঞ্জন, এই একটা যুক্ত ব্যঞ্জন, দেখতে পাচ্ছ? এগুলো যুক্ত ব্যঞ্জন করে, অর্থাৎ ব্যঞ্জন জি যুক্ত হয়েছে, দুটো ব্যঞ্জন কি হয়েছে, যুক্ত হয়েছে। যুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে তাকে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে মফলা উচ্চারিত বা দ্বিত্ব হয় না, নাসিক্য হয়। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে দ্বিত্ব যদি হয় না, নাসিক্য হয়। যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা থাকে সেই মফলা উচ্চারণও হবে না, দ্বিত্বও হবে না, শুধুমাত্র নাসিক্য হবে, শুধুমাত্র কিছুটা নাসিক্য হবে। বুঝতে পারছো? চক্ষা। যুক্ত ব্যঞ্জনের সাথে, হ্যাঁ, যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা আসার কারণে জি সেই মফলা দ্বিত্বও হয়নি, উচ্চারিতও হয়নি, শুধু হয়েছে কি নাসিক্য। তাহলে আমরা চার রকম পেলাম। এক নাম্বার, নাসিক্য। এক নাম্বার শব্দের আদিতে মফলা এসেছে কিন্তু উচ্চারণ, শব্দের আগে মফলা যুক্ত হলে উচ্চারণ হয়নি। দুই নম্বরে কি, উচ্চারিত হয়নি, অনুচ্চারিত। দুই নম্বরে কি পেয়েছি, শব্দের মধ্যে বা শেষে যদি মফলা আসে সেই শেষে মফলা উচ্চারণ হবে না কিন্তু যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে। তিন নম্বর পেয়েছি অল্প কিছু বর্ণ, দ্বিত্ব উচ্চারণ হবে। মুয় ম ল, এই বর্ণের সাথে যদি মফলা আসে সেই মফলা উচ্চারিত হবে। চার নম্বর কি পেয়েছি, যুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে মফলা থাকলে সেই মফলা হবে না, উচ্চারিত বা হবে না, সেইটি কি হবে, নাসিক্য উচ্চারণ হবে। যেমন নাসিক্য হয়। লক্ষণ, একটু হালকা নাসিক্য হবে, এই আর কি। তাহলে আমরা চারটা নিয়ম ইজি পেয়ে গেলাম। পাঁচটা নিয়ম। 5 নম্বর, মহাফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে, অর্থাৎ মহাফলা যুক্ত কতিপয় সংস্কৃত রয়েছে যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। এটার বানান ও উচ্চারণ সংস্কৃত, এই বর্ণটি, এই শব্দটি সংস্কৃত, এই এই শব্দটি সংস্কৃত, কুষ্মাণ্ড সংস্কৃত, সুস্মিতা এটাও সংস্কৃত। বলছে মহাফলা যুক্ত কতিপয় সংস্কৃত রয়েছে, কতিপয় মানে অল্প কিছু শব্দ রয়েছে তার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। এর বানান ও সংস্কৃত রীতি অনুযায়ী এবং উচ্চারণ ও সংস্কৃত রীতি অনুযায়ী। এইগুলো ব্যতিক্রম বাদে আমরা আগে যে চারটা নিয়ম পেয়েছিলাম এই চারটাই হলো মহাফলা উচ্চারণের নিয়ম। ঠিক আছে? তাহলে আমরা মহাফলা পেলাম। মহাফলা এখন মুখস্থ হয়ে গেছে, আমি বলি দেখো পাঁচটা। এক নম্বর হলো শব্দের আদিতে মহাফলা আসবে কিন্তু সে মহাফলা উচ্চারণ হবে না। 2 নম্বর হলো শব্দের মধ্যে বা শেষে মহাফলা আসবে, সেই মহাফলা উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে।
এবং যে বর্ণের সাথে যে বর্ণটি দ্বিত্ব হচ্ছে, দুইবার হচ্ছে, সেই বর্ণটি হালকা নাসিক্য উচ্চারণ হবে। 3 নম্বর আমরা পেলাম কি, কতিপয় বর্ণের সাথে মহাফলা যুক্ত হলে মহাফলা উচ্চারণ হবে, যেমন গ, ঞ, ম, ল, মূর্ধন্য, দন্তান্ন আছে। এই বর্ণের সাথে যদি মহাফলা যুক্ত হয় তাহলে সেই বর্ণটি সেই মহাফলা সেখানে কি হবে, উচ্চারণ হবে। যেমন জন্ম, 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 সম্মান, ময়ের সাথে মহাফলা যুক্ত হয়েছে, তাই মহাফলা উচ্চারণ হয়েছে। 4 নাম্বার কি পেলাম, যুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে যদি মহাফলা যুক্ত হয় তাহলে সে মহাফলা উচ্চারণ হবে না, দ্বিতীয় হবে না, যে বর্ণের সাথে যুক্ত হয়েছে নাসিক্য হবে। নাসিক্য হবে। 5 নাম্বার কি পেলাম, মহাফলা যুক্ত কতিপয় মহাফলা সংস্কৃত যুক্ত শব্দ রয়েছে যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে, অল্প কিছু সময় কুষ্মান্ত সুস্মিতা। ঠিক আছে, তাহলে আমরা 5টা নিয়ম জি পেয়ে গেলাম। 5টা নিয়ম পরীক্ষার খাতায় লেখা লাগবে। এখন এসো জি আমরা ব-ফলা উচ্চারণের নিয়ম। হুম। 1 নাম্বার, শব্দের আদিতে ব-ফলা যুক্ত হলে সে ব-ফলা অনুচ্চারিত। তোমাদের মনে আছে মহাফলার কথা? মহাফলা একটু আগে বললাম কি, জি, শব্দের আদিতে যদি মহাফলা যুক্ত হয় সে মহাফলা শব্দের অনুচ্চারিত। ঠিক বফলাও একই, বফলার মতো অনুচ্চারিত হবে। মফলাও একই, তবে যে বর্ণে যুক্ত হয় সে বর্ণ উচ্চারণে কিছুটা শাসাঘাত লাগে। ওইখানেই বলেছিলাম যে বর্ণে যুক্ত হয় সেই বর্ণটা কিছুটা নাসিক্য হয়, এখানে শাসাঘাত লাগে। শ্বাস আঘাত মানে শ্বাসের আঘাত। স্বামী, বুঝছো? স্বামী কিছুটা দেখো আঘাত লেগেছে, জি, উচ্চারণে শাসাঘাত লেগেছে। স্বামী, স্বাধিকার, স্বাধিকার দেখো এই স্বামী এই দন্তস্বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে। দ্বিতীয়, হ্যাঁ, দন্তস্বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, জি, সেই বফলা কি উচ্চারণ হয়েছে? উচ্চারণ হয়নি। কি উচ্চারণ হচ্ছে? তালবস্য। না, তোমরা বলতে পারো স্যার এখানে লিখলাম দন্ত স, এখানে উচ্চারণ করছি তালবস্য, কেন? একটাই কারণ, আমাদের বাংলা ভাষায় দন্ত স আমরা লিখি কিন্তু উচ্চারণ সবই বেড়া তালবস্য হয়। ইংরেজি কিছু শব্দ বাদে, কিছু যুক্ত ব্যঞ্জন বাদে আর সমস্ত জায়গায় সমস্ত দন্ত স তালবস্য উচ্চারণ হয়। কোথাও দন্তসা দন্তসা উচ্চারণ, যেমন স্টেশন, স্টেশন ওখানে ইংরেজি শব্দ, তো ওখানে দন্তসা উচ্চারণ হয়েছে। স্টুডেন্ট, হ্যাঁ, ওই সমস্ত জায়গায় দন্তসা উচ্চারণ হয়। জি, আর বাকি যত জায়গায় আছে দন্তসা উচ্চারণ হয় না। দন্তসা লেখি কিন্তু সবই উচ্চারণ হয় তালবস্য, বুঝছো? দন্তসা লিখবো কিন্তু জি, সবই উচ্চারণ হবে তালবস্য। তাহলে আমি যেটা বলতেছিলাম, দন্তসা এর আদিতে, শব্দের আদিতে দন্তসা এর সাথে বফলা এসেছে, বফলা আসার কারণে সেই বফলা উচ্চারণ হয়নি, কিছুটা শাসাঘাত দিয়েছে। স্বামী, স্বাধিকার। ঠিক আছে, জি, এখন 2 নম্বর নিয়মে জি এসো। স্যার। শব্দের মধ্যে বা শেষে বফলা, ঠিক মহাফলা আমরা যেভাবে পড়েছিলাম সেভাবেই, শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সে ব দ্বিত্ব উচ্চারণ হবে। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হবে, আমরা আগে পেয়েছিলাম না, শব্দের মধ্যে বা শেষে মহাফলা যুক্ত হবে, আর মহাফলা যুক্ত হলে সেই মহাফলা কি হবে, যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণটি দ্বিত্ব হবে। ঠিক তেমনি ভাবে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেই বফলা দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন বিশ্বাস, দেখো তালবসায়ের সাথে বফলা যুক্ত হয়েছে না, এই যে দেখতে পাচ্ছ? জি, জি, জি স্যার, দেখতে পাচ্ছি। আর এই বর্ণটি দুইবার হয়েছে, তালবসা তালবসা দুইবার উচ্চারণ হয়েছে। বিশ্বাস, বিশ্বাস। স্যার মফলা আর বফলার উচ্চারণ তো প্রায় একই। প্রায় একই, সামান্য একটু পার্থক্য আছে। আমরা এই যে দুটো দেখলাম, এই দুটো বফলার সাথে মফলার সাথে একই, এজন্য বফলার সাথে মফলা আমরা করে দিচ্ছি। 3 নাম্বার, জি, এটা নাই, এটা মফলার সাথে নেই। উদ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে ব উচ্চারিত হয়, অর্থাৎ উদ যেখানে উপসর্গ আছে, উদ এটা উপসর্গ না, উপসর্গ, উপসর্গ শব্দের আগে বসে। এই উদ উপসর্গ ওই যে প্রপ্রা সমপ নিরনু নিরব দুর্বি অধি অপি অতি অভি পরিপতি উদ উপ আশু, এই উদ হলো সংস্কৃত উপসর্গ। এই উদ হলো সংস্কৃত উপসর্গ। এই উদ থাকার কারণে বফলা, উদ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে সেই বফলা উচ্চারণ হবে। যেমন আমরা আগে 3 নম্বর পেয়েছিলাম, কতিপয় বর্ণের সাথে মফলা যুক্ত হলে মফলা উচ্চারণ হবে, যেমন গ, ঞ, ম, ল, ন, এগুলো পেয়েছিলাম না, মূর্ধন্য পেয়েছিলাম না? ঠিক তেমনি এখানেও 3 নম্বর নিয়মে জি,
উদ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হবে, যেমন উজ্জবে, উদ্বে। এখানে দেখেছো বফলা উচ্চারণ হয়েছে, এই বফলা দেখো এখানে উচ্চারণ জি হয়েছে উদ্বে। জি স্যার। ঠিক একই ভাবে এটাও বলা যায় মফলার নিয়মের সাথে এক আছে। 4 নম্বর দেখো, শব্দের মধ্যে বা মধ্যে ব ফলা এবং ম ফলা এর সাথে ব যদি যুক্ত হয়। আগে বলছে শব্দের শেষে অথবা মধ্যে যদি ব ফলা এর সাথে ব যুক্ত হয়, ব এর সাথে ব যুক্ত হয় না, হয়, এবং ম এর সাথে যদি জি হয় তাহলে ওই ব ফলা উচ্চারণ হবে, ওই ব ফলা কি হবে, উচ্চারণ হবে। উচ্চারিত হবে। হবে। যেমন 90, দেখো বয়ের সাথে ব যুক্ত হয়েছে, 90 হয়েছে, 90। জি বয়ের সাথে ব ফলা যুক্ত হওয়ার কারণে ব যুক্ত হয়েছে। অম্বর, ময়ের সাথে ব ফলা যুক্ত হয়েছে, দেখছো দেখতে পাচ্ছ, এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা জি দেখতে পাচ্ছি। ময়ের সাথে ব ফলা যুক্ত জি হয়েছে, স্যার দেখতে পাচ্ছি। সুতরাং যুক্ত হওয়ার কারণে এটা কি হয়েছে, অম্বর। দুম্বা, অম্বর। আমরা বলি না দুম্বা না দুমা, জি জি স্যার। আমরা তো দুমা বলতে পারতাম, ব ফলা দুম্বা। উচ্চারণ করি না, কিন্তু ব ফলা এখানে উচ্চারণ করেছি কেন, ময়ের সাথে এসেছে, এই জন্য এটা উচ্চারণ করেছি দুম্বা। এখন এসো 5 নম্বর, যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনে ব ফলা যুক্ত হলে ব উচ্চারিত হয় না। আমরা আগেও পেয়েছিলাম যুক্ত ব্যঞ্জনের সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে সে ম ফলা উচ্চারণ হয় না, বরং যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণ হালকা নাসিক্য হয়, উচ্চারণও হয় না, দ্বিত্বও হয় না। এখানে ম ফলা পেয়েছিলাম না, যুক্ত ব্যঞ্জনে ম ফলা যুক্ত হলে এখানে জি যুক্ত হলে ওই ম ফলা উচ্চারণ তো হয় না, দ্বিত্বও হয় না, বরং একটু নাসিক্য উচ্চারণ হয়। ঠিক তেমনি ভাবে যুক্ত ব্যঞ্জনে ব ফলা যুক্ত হলে ওই ব উচ্চারিত হয় না, যেমন দন। দেখো তো এই যুক্ত ব্যঞ্জনে দন্তা নয় দানা, এটা কি দন্তা নয় দয় না, আমি বর্ডার ঢেকে রাখলাম, জি দন্তা নয় দয়, তাহলে এটা যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনের সাথে কি হয়েছে, ব ফলা যুক্ত হয়েছে, দেখো তো উচ্চারণ হয়েছে দন্দম্ব, এরকম হয়েছে, দন্দম্ব হয়নি, কি হয়েছে, হ্যাঁ স্যার। দ্বন্দ্ব। উজ্জ্বল, দেখেছো যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হয়েছে, এখানে উচ্চারণ উজ্জ্বল। হয়নি। এখন জি 6 স্যার। নম্বর নিয়ম দেখো, সন্ধি সূত্রে আগত, মানে সন্ধির ফলে আগত মানে কি আসে, যেমন তোমরা দেখেছো নরযোগ অধম, নরাধম, এ আকার কি হয়েছে, ঠিক তেমনি ভাবে জি সন্ধি স্যার। সূত্রে আগত ক এর স্থলে গ হলে, যদি সন্ধি সূত্রে ক এর স্থলে গ হয়, সেই গ এর সাথে যদি ব ফলা যুক্ত হয় সেই ব উচ্চারিত হয়। যেমন দিক যোগ বালিকা, এখানে দেখ ক, ক না, দিক যোগ বালিকা, দেখেছো ক, জি সন্ধির কারণে এটা হয়ে গেছে বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ কি, গ। এই ক বর্গের তৃতীয় বর্ণ কি, গ, ক, খ, গ, তাহলে দিক এই ক এর জায়গায় গ হয়েছে, আর এই গ এর সাথে ব ফলা যুক্ত হয়েছে। যদি এরকম হয় সন্ধির সূত্রে আগত গ, এই গ এসেছে, গ এর জায়গায় গ হয়েছে, আর গ এর সাথে ব ফলা যুক্ত হয়েছে, যদি এরকম হয় তাহলে সেই ব ফলা উচ্চারণ হয়। যেমন দিক বালিকা, দেখো দিক বালিকা ব উচ্চারণ হয়েছে, দেখেছো এই বটা দেখতে পাচ্ছ, এই বটা উচ্চারণ, জি স্যার দেখতে পাচ্ছি। এই বটা উচ্চারণ হয়েছে, দিক যোগ বালিকা, অত্যন্ত সোজা না। আমরা মহাফলা এবং বফলা এর উচ্চারণ আমরা পেলাম প্রায় একই, সামান্য অল্প এই 6 নম্বর নিয়মটা মফলার সাথে নেই, আর প্রায় 5টা নিয়মই বফলার সাথে মফলার সাথে সংযুক্ত, রিলেটেড আছে। অর্থাৎ বফলা বফলা এবং মফলার উচ্চারণ একটা পড়লে প্রায় দুটোই হয়ে যায়। এজন্য তোমরা এটা পড়বা, সুন্দর করে পড়বা, ঠিক আছে। জি স্যার। জি স্যার ঠিক আছে। তোমরা মনে হয় উচ্চারণ বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ, আর নিয়মিত ক্লাসগুলো করো, একটু উপকার হলেও হবে নাকি, জি হ্যাঁ। স্যার।
একটু জি স্যার। ঘন হবে। নিয়মিত ক্লাসগুলো করো। জি স্যার। জি স্যার। আর সবাই ভালো থাকো। আগামী দিন কিন্তু আমরা এই দুটা উচ্চারণ, এই দুটা বফলা এবং মফলার উচ্চারণ আমরা নেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।